এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঞ্জু, তোর আজ খেল খতম। বাবার খুনিকে যেন আমি ধরতে পারি ঠাকুর, আমি যেন প্রমাণ করতে পারি আমার বাবা কাপুরুষ নয়, পালাতে গিয়ে পিঠে গুলি খেয়ে রতন করাই মরেনি। মঞ্জু, কি হলো? বৌদি, তুই মুনিয়ার সাথে থাকো। হ্যাঁ, কিন্তু অর্জুন। এই দাঁড়া, দাঁড়া। কি রে, তুই ধরতে পারলি না? না, পালিয়ে গেল। বৌদি, তুমি এখানে কি করছো? তোমাকে দোকানে থাকতে বললাম। হ্যাঁ, কিন্তু তোমরা যেভাবে ছুটে বেরিয়ে এলে খুব চিন্তা হচ্ছিল অর্জুন। বৌদি, এরপর থেকে যেটা বলবো সেটা শুনবে। চলো বাড়ি চলো। বৌদি, বৌদি, তোমরা বাড়িতে যাও, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে, রিপোর্ট লেখাতে হবে। রিপোর্টটা কার নামে লেখাবে? যে গুলিটা চালানো তাকে তো দেখিসনি তুই? তাকে দেখতে পাইনি, কিন্তু তার হাত দেখতে পেয়েছি। হাত মানে? হ্যাঁ, এই প্রথমবার না, এই হাত আমি এর আগেও দেখেছি। যতদিন না ওই হাতে আমি হাত করা পড়াতে পারছি, ওই হাত আমি ভুলবো না। তোমরা বাড়ি যাও, আমি এক্ষুনি থানায় যাবো। চল চল, আমিও যাবো তোর সাথে। দাদা ভাই, বৌদি আর মুনিয়াকে বাড়িতে পৌঁছে দিস, ঠিক আছে? এই সাবধানে। হ্যাঁ, গুলি মানে তোমরা নিজেদের চোখে দেখেছো? অর্জুন, তুমি দেখেছো? হ্যাঁ। ভাবলাম ব্যাপারটা মিটলো, কিন্তু দেখছি না, এটা আমার নতুন করে গজাচ্ছে। স্যার, আমার মনে হয় ডাক্তারের সাথে যারা জড়িত আছে তারা আমার উপর ক্ষেপে আছে, তাই আমাকে সরিয়ে দিতে চাইছে। মঞ্জু গড়াইকে তো আমি খুঁজে বের করবই, আর ওকে শাস্তিও আমি দেব। আচ্ছা মঞ্জু, তুমি কি করে শিওর হচ্ছ যে তোমার উপরই গুলিটা চালিয়েছে? কারণ মন্দিরে আরো লোক ছিল, মানে ওদের উপর চালাতে পারতো তো। আচ্ছা মঞ্জু, তুমি চশমাটা খুলে কম বা ভুল দেখছো না তো? স্যার, চশমা পরে না থাকলেও আমি তো লেন্স পরে আছি, কেন ভুল দেখতে যাব? গুলিটা আমার ওপরই চালিয়েছিল, কিন্তু আমার গায়ে না লেগে একটা জলের ঘাড়িতে গিয়ে লেগেছে। ও ঠিকই বলছে, আমারও মনে হয় না টার্গেট অন্য কেউ ছিল। স্যার, স্যার, আমি আরো একটা জিনিস খেয়াল করেছি। সেদিন তুষার রক্ষিতের ওপর যে গুলি চালিয়েছিল, আমি তার হাত দেখতে পেয়েছিলাম। আজ সেই হাতটাই আমার উপর গুলি চালিয়েছিল।
হাত এক? মানে দুটো একই লোক। আজকের লোকটাকে ধরতে পারলে তুষার রকিতের খুনিকেও ধরতে পারবো। হ্যাঁ, কিন্তু তুমি তো বাইকে করে এসেছিলে বললে, তো বাইকের নম্বরটা মনে আছে? সেটা মনে নেই স্যার, কিন্তু আমি একটা স্টিকার দেখেছি স্যার। হ্যাঁ, আর একবার দেখলেই আমি সেটা চিনতে পারবো। তো কিরকম স্টিকার? আমাকে একটু সময় দিন, আমি একে দেখাচ্ছি। মঞ্জু, একটা স্টিকার কোনো প্রমাণ নয়, একটা বোকা বোকা কথা বলো না। কিন্তু মঞ্জু তো ঠিকই বলছে, ওই স্টিকার থেকে আপনি তদন্ত শুরু করতে পারবেন। জানি না পারবো কি পারবো না। তো আচ্ছা, রানী তুমি কাজ করো, ওই রিপোর্টে লিখে নাও। ওকে স্যার। ভালো কথা। অর্জুন, আরেকটা কেস আমাদের খুব ঘাঁটা লাগছে। এই মঞ্জুর কেসটায় তুমি এত ইন্টারেস্ট দেখাচ্ছ কেন বলো তো? মন্দিরে মুনিয়াও ছিল, ওই গুলিটা মুনিয়ার গায়েও লাগতে পারত। তাই যে গুলি চালিয়েছে তাকে ধরা পড়তেই হবে, সেই জন্যই আমি এখানে এসেছি। হ্যালো ম্যাডাম, একটু দেখা করতে হতো যে। অর্জুন, তুমি নিশ্চয়ই বুঝেছো, আজ যে গুলি চালিয়েছিল তার টার্গেট মুনিয়া ছিল না। তাও মুনিয়ার নাম করে তুমি খুনিকে ধরার কথা বললে কেন? আমার মনে হয় নন্দিনী মুনিয়াকে জেনে শুনে যে একটা খারাপ ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, সেটা তোমার মনে দাগ কেটেছে। ওভার দ্য ফোন আপনি প্রবলেমটা আমাকে বলেছেন, যা দেখে বুঝতে পারছি নার্ভের প্রবলেম। ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। খোলাখুলি কথাটা বলতে পারছো না কারণ আমার সামনে নিজের হেরে যাওয়ার কথাটা স্বীকার করতে তোমার বাচ্ছে। আর আমি যদি খুব একটা ভুল না হই, ডক্টর অমিয় রায়চৌধুরীকে তোমার ওই নন্দিনী ফোন করিয়েছে। আর আজ মন্দিরে গুলি চালানোর পিছনেও নন্দিনীরই হাত আছে। এত সহজে আমি থামবো না অর্জুন, প্রমাণ তো আমি জোগাড় করবই। তখন নিশ্চয়ই নিজের মুখে সবটা স্বীকার করতে অসুবিধা হবে না। সত্যি স্বীকার করলে না কেউ ছোট হয়ে যায় না, বরং বড় হয়। बेरंगे थे दिन, बेरंगी शामें आई है तुमसे रंगीनियां, फीके थे लम्हे जीने মঞ্জুর উপর আমরা বা আমাদের কেউ গুলি চালায়? আমরা এই সুচমের হাত গন্ধই বা করবো কেন? আপনি কি আমাদেরকে আজ থেকে চেনেন নাকি? কিন্তু আপনারা যে বলেছিলেন যে মঞ্জুকে চুপ করানোর দায়িত্ব আপনাদের। হ্যাঁ বলেছিলাম তো, চুপ করানোর জন্য কাউকে সাবার করে দিতে হবে নাকি? মন্দিরে যে গুলি চালিয়েছে সেই পিস্তল ধরা হাতটা কিন্তু মঞ্জু নোটিস করেছে।
আর সেটা দেখে ওর মনে হয়েছে যে ওই একই হাত তুষারবাবুর উপরও গুলি চালিয়েছে। এতদিন জানতাম এই মঞ্জুটা 2 টাকার একটা কনস্টেবল, এখন তো দেখি 4 আনারও নয়। ওই যে কি দেখে কি বোঝে ওই জানে। তা দেখে মাধব একটুখানি গিয়ে চোটপাট করেছি। ও বাবা, সে অর্জুনের তা সহ্য হলো না, সব ভাঙতে আরম্ভ করলো, ভাঙ চুর করে অ্যাক্সেস করে দিল। আমাদের ছেলেরা গেল ওকে ভালো মুখে বলতে, ওদেরকেও মারলো। আমাদের পার্টির ঝান্ডা, ফ্লেক্স, ফেস্টুন সব 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 ভেঙে দিয়েছে। আর শোনো, ও তোমাকেও আর পাত্তা দেয় না, বুঝেছো? তোমার নাম শুনে তো আবার টেলে বেগুনে জ্বলে উঠলো। ওই মঞ্জুকে তুমি ভেবে আবার কপালে পিস্তলও ঠেকালো। অর্জুন এত সাহস কোত্থেকে পাচ্ছে? ওরা এত সাহস কি করে হলো? আমাদের পার্টি অফিসে ভাঙচুর চালালো। আমি অর্জুনকে ছেড়ে দেবো না মম, আমি এর শেষ দেখে ছাড়বো। এত বড় সাহস ওর, আমি দেখছি বিষয়টা। এই নন্দিনী দাঁড়ো। আরে বাবা, আরে বাবা এখন যেও না ওখানে, ও নিজের মধ্যে নেই, মাথায় খুনতে পারে। দেখ তোমাকে দেখে তোমাকেই হয়তো গুলি মেরে দিল। রাজা, গেলো, হ্যাঁ থেমে গেলে? মারো, মারবেই তো, পার্টির জন্য জান প্রাণ দিয়ে করি, তোমার জন্য করি, মারবে না? আর ওদিকে অর্জুন মেরেছে, তুমি কেন মারতে? না না, মারো 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 না। মারতে হয় জামাই, প্রথম রাতেই বেড়ালটা মারতে হয়, তাই তো ওদের এত বারবারন্ত হয়েছে। কিন্তু এবার তো দড়ি টানতে হবে, একটা রাস্তা তো বার করতেই হবে, যাতে মঞ্জু আর অর্জুনকে বাগে আনা যায়। নইলে তো আমরা নিজেদের বাড়িতে একঘরে হয়ে থাকবো। আমার মেয়েকে বলে বলে তো আমি ক্লান্ত হয়ে গেছি, ওকে বলে কোনো লাভ নেই। তাই তো আমি নিজেই তোমাকে বলতে এলাম গো জামাই। মেয়ে বলছি বটে, লোকে না মেয়ে বলতে আবার ঘেন্না করে। এদিকে চুপ করে বস। মম, আমাকে অর্জুনের কাছে যেতেই হবে, ওকে আমার সামনে দাঁড়িয়ে আজকে জবাবদিহি করতে হবে। আমাকে তোকে বসতে বলেছি। প্লিজ মম, অর্জুন আমার। এই চুপ, একদম চুপ। তোমাকে আমি এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি নন্দিনী, অর্জুনের মতো ওই 2 টাকার গুন্ডা যদি তোমাকে এতটা বদার করে, তাহলে এখনো সময় আছে। আমি কিন্তু তোমার টিকিট ক্যান্সেল করিয়ে দেব। আর এই ব্যাপারে আমি কিন্তু সিরিয়াস। একদম, এবার আমিও সিরিয়াস। হাতে মারবো, না হলে ভাতে। দরকার হলে দুটোতেই মারবো, কিন্তু মারবো। আরে পার্টি অফিস আমার বাড়ি থেকে চলে গেছে তো কি হয়েছে? পার্টি তো এখনো আছে। ওই নন্দিনীর সাথে একটু তাল মিলিয়ে চললেই ওদের তালটা কেটে দেবো, একদম কেটে দেবো। উঠে পড়ে লাগো জামাই, এবার একটু উঠে পড়ে লাগো। গুন্ডা যতই বড় হোক, আমরা পলিটিশিয়ানরাই তাদেরকে চালাই। তারা আমাদের হয়েই কাজ করে, আমাদের কথাতেই কাজ করে। এখন যা পরিস্থিতি, তাতে তো দেখছি অর্জুনের থেকে মঞ্জুকে আমাদের বেশি করে হাতে রাখতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, একদম না। মাথাটা আমার ঠিক আছে বলে এই কথাটা বলছি। রাজনীতি অত সোজা নয়, অত সহজে চলে না। না চললে না চলুক, আমি পারবো না মম। মঞ্জুর মতো একটা মেয়ের সাথে আমি কিছুতেই হাত মেলাতে পারবো না। তোর ইগো আগে না ভোটে জেতাটা আগে? জবাব দি, অর্জুন কেন এত তাড়াতাড়ি পাল্টে গেল সেটা আমাকে আজই জানতে হবে, আজ। নন্দিনী,
দয়া করে নন্দিনীর চোখ দিয়ে না দেখে এবার নিজের চোখ দিয়ে দেখার অভ্যেস করো, তাহলে দেখবে সব ঠিক বুঝবে। ওই মঞ্জু আর অর্জুনের জন্য আমাদের পলিটিক্যাল কেরিয়ারে কোনো নাটক আমি সহ্য করব না। ওদের অনেক টলারেট করেছি, আর নয়। অন্যের ওপর রেগে গিয়ে না খেয়ে থাকলে কোনো সমস্যার সমাধান হয় না। তুই এখানে কি করছিস? খাবার দিতে এলাম। আজ যা করলে বৌদি সত্যি খুব ভয় পেয়ে গেছে। সাহস করে তোমাকে খেতে ডাকতে আসতে পারিনি। একটা কথা বলবো? এই প্রথম তোমার কোনো কাজে আমি খুব খুশি হলাম। এই প্রথম তোমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখলাম। কারণটা কি জানি না, কিন্তু জানতে চাই। বলবে? খাবারটা রেখে চলে যা। क्या कहे दिल से धड़कने पागल, सुन लो क्या बोले सांसों की हलचल, बांसुरी होठों से जो कहे तुम लबों से बोलो ना, तितलियां जो फूलों से कहे तुम नजर से बोलो ना। ওই যে সব দেখে রাখবেন। আর ওই মাঝ রাতে যদি কেউ ডায়েরি ফাইরি করতে আছে দুমদাম করে ডায়েরি নেবেন না, তার একটা ফোন করবেন আমাকে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। ও আরেকটা কথা, চেয়ারটা বসে কিন্তু ঝিমুবেন না। আমি বাড়ি গেলাম। স্যার, কি হলো? ও আরে বাড়ি যাওয়ার সময় এসব আবার কি? এগুলো বিকেলে এসেছে, তখন আপনি থানায় ছিলেন না, তাই দিতে পারিনি। বাড়ি যাওয়ার সময় যত সব উটকো ঝামেলা, ভালো লাগে। ডক্টর অমিয় রায় চৌধুরীর কল ডিটেলস। এই তো 2 2 4। ডক্টর অমিয় রায় চৌধুরী ধরা পড়ার আগে পর্যন্ত নন্দিনী রক্ষিতের সঙ্গে কথা বলেছে, মানে লাস্ট 3টে কল ওনারই। ও তাই নন্দিনী ম্যাডামের এত ভয়। ভগবান যখন দেয় ছাপ্পট ফেঁড়কে দেয়। ঠিক আছে, এবার এই কল লিস্টটা দেখিয়ে নন্দিনী ম্যাডামের থেকে 5 লাখ নয় আরো কয়েক লাখ আদায় করে ছাড়বো। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কেন এরকম করছিস বলতো মুনিয়া? ঘুমিয়ে পড় না। এই দেখ আমি কি সুন্দর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুম চলে আসবে। কেন কথা শুনছিস না বলতো? দেখ কত রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড় না মা। ঘুম আসছে না। ঘুম আসছে না? ঘুমটা আসবে কি করে? এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি ঘুম আসে? তার জন্য চোখটা বন্ধ করতে হবে। চোখটা বন্ধ কর, ঘুম চলে আসবে। মুনিয়া,
ঘুম আসছে না তাই তো? সেই কখন থেকে চেষ্টা করছি, টানা 8 ঘন্টা ওর পাশে বসে আছি, কিছুতেই ঘুমাচ্ছে না। এই প্রমাণটা হাতে পেলেই নন্দিনীর লকআপে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। তোমার আশীর্বাদ না পেলে আমি জীবনে কোনো যুদ্ধে জিততে পারি না বাবা। তুমি আমার মাথায় হাত না রাখলে কোনো বড় কাজে নামার মতো সাহসই পাই না। তুমি জানো, আমি আজকেও আবার একটা বড় কাজে যেতে চলেছি। আমাকে জিতিয়ে দেবে তো তুমি? জিতবি তুই, সত্যি কখনো হারে না রে, আর যারা সত্যের জন্য লড়াই করে তারাও কখনো হারে না। হ্যাঁ দাদা ভাই, নন্দিনীর এই অন্যায় এবার থামাতেই হবে। ডক্টর অমিয় রয় চৌধুরীর কল লিস্টটা থেকে প্রমাণ করে যদি নন্দিনীকে একবার অ্যারেস্ট করতে পারি, তাহলে রসুলপুরের বুকে একজন অপরাধীকে থামাতে পারবো। মঞ্জু, বৌদি, হ্যাঁ মানে তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তারপরে অর্জুনের কাছে শুনলাম যে তুমি এ বাড়িতে আছো, তাই তোমাদের দুজনের জন্যই খাবার নিয়ে এলাম। এই না, আবার এসবের কি দরকার ছিল বলো তো? ধরো। বসুন বসুন, অর্জুন বসো। এমা, আপনি এরকম ব্যস্ত হবেন না প্লিজ। বলছি, আপনার হাতের ব্যথাটা কমেছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই আর কি। অর্জুন দাঁড়িয়েছো কেন? বসো না। বসতে আসিনি, এখানে হাতে সময় নেই, থানায় গিয়ে ফাইলটা বের করতে হবে। আরে আমি বুঝতে পারছি না তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস, চল। এমা যাবে মানে? অর্জুনের যে খাবার নিয়ে এলাম, খাবে না? না বৌদি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমরা যদি দেরি করে ফেলি আর তার মধ্যে যদি বড়বাবু ওই কল লিস্টে নন্দিনীর হাতে দিয়ে দেয়, সব শেষ হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলতো, তুই তো বললি বড়বাবু ফোনের লিস্টটা তার ড্রয়ারে ঢুকিয়ে রেখেছে, ওখান থেকে ওটাকে বের করবি কিভাবে? সেটা এখনো ভেবে উঠতে পারিনি, দেখি। তোকে ভাবতে হবে না, আমি আছি তো ভাবার জন্য। তুই পুলিশ হতে পারিস, কিন্তু আমিও, যাকে তুই আমার উপরে ভরসা রাখতে পারিস। আসি দাদা ভাই। বৌদি, এলাম। হ্যাঁ, সাবধানে যেও। চল। অর্জুন কেমন একটা বদলে গেছে না, কেমন যেন ভালো হয়ে গেছে। হ্যাঁ, কারণ ওর জীবন থেকে নন্দিনীর মতন একটা কালো ছায়া দূর হয়ে গেছে। ডিসকাস্টিং। কাল থেকে ফোন করে যাচ্ছি, লোকটা ফোনই তুলছে না। কল লিস্টটা আদেও হ্যান্ড ওভার করবে তো? আর দুলাল বাবুকেও তো কেন জানি না বিশ্বাস করতে পারছি না, কি যে করব। ম্যাডাম। আপনি? হ্যাঁ আমি, আসলে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এলাম ম্যাডাম। দেখুন, যতই কুলাঙ্গার হোক, খাতায় কলমে অর্জুন তো আমারই ছেলে। তাই পার্টি অফিসটা ভেঙেও খুব অন্যায় করেছে। অন্যায় না, পাপ, পাপ করেছে। আর জানেন তো ম্যাডাম, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তাই ওর হয়ে আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে ম্যাডাম। আপনি ক্ষমা না করলে আমি যে শান্তি পাবো না। আর একটা কথা, আমি কিন্তু এক কথার লোক, আগেই বলেছি আপনাকে, পার্টির জন্য জান কুরবান আছে। ওই অর্জুনের মতন আমি গিরগিটি নই। আমাকে যখন যা বলবেন ঠিক সেই মতো। আমি একটু ডিস্টার্ব রয়েছি, এখন না এইসব কথা শুনতে আমার ইচ্ছে করছে না। আপনি প্লিজ আসুন। বুঝেছি, তার মানে আপনি আমাকে ক্ষমা করতে পারেননি। আপনি এখন আসুন না, বললাম তো আমি টেনশনে আছি, এই ব্যাপারে পরে কথা বলবো।
কি হলো নন্দিনী? মানে আবার কিসের টেনশন তোর? মম ডক্টর অমিয়র কল লিস্টের ব্যাপারটা মঞ্জু জানতে পেরে গেছে। হোয়াট? হ্যাঁ, সত্যি ভোটের আগে এসব হওয়ার ছিল, দুদিন পরে ভোট, আর এখনই তোর নামটা যদি মেয়ে পাচার চক্রের সাথে জড়িত এই খবরটা রটে যায় তাহলে কি হবে ভাবতে পারছিস? এই জন্যেই তোকে। কি চাই আপনার? ম্যাডাম, আরে কি করছেন? পাচারুন, উঠুন বলছি, দাঁড়ান, পাচারুন। আপনাকে বললাম তো চলে যেতে, তাও আপনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ চলে যাব, কিন্তু তার আগে দয়া করে আমার কথাটা একটু শুনেন। দেখুন, আমি তো বরাবরই পার্টির লোক, আর আমি তো কিছু করিনি, তাই দয়া করে আমাকে ভুল বুঝে খেদিয়ে দেবেন না। দেখুন, আপনি করুন বা আপনার ছেলেই করুক, আপনাদের বাড়িতে আমাদের পার্টি অফিসটা নেই, সেটা ভেঙে দেওয়া হয়েছে, আর সেটা নিয়ে কোনো এক্সকিউজ আমি আর আপনার থেকে শুনবো না। না না ম্যাডাম, আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, আপনি বলুন না। আমি ওই ছেলেকে আজ দেখুন আমরা এখন একটু ব্যস্ত আছি, আপনি আসতে পারেন। আপনি বেরোবেন নাকি সিকিউরিটি ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো? না না, তার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যাঁ, নমস্কার ম্যাডাম, নমস্কার। দেখ নন্দিনী, ভোটের জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, আর তোর বোকামির জন্য সেই টাকা যদি নষ্ট হয় তাহলে আমি দায়িত্ব নিয়ে তোকে বুঝিয়ে দেব পলিটিক্স কাকে বলে। কিন্তু আমি তোকে সেরকম কিছু এখনই বোঝাতে চাইছি না। বোঝাতে হবে না মম, কল লিস্টটা আমি কিছুতেই বেহাত হতে দেব না, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ রাজা, কল লিস্টটা যদি সত্যি মঞ্জুর হাতে গিয়ে পড়ে তাহলে তো সব শেষ। মঞ্জু, আয় দিঘা। কল লিস্টটা এই ড্রয়ারেই আছে, কিন্তু নিবে কিভাবে? কাল রাতে তো ড্রয়ারটা লক করে চলে গেছে। কিভাবে নেব আমি জানি না, কিন্তু নিতে আমাকে হবে। নন্দিনীর মুখোশ খোলার, ওকে শাস্তি দেওয়ার এর থেকে বড় সুযোগ আমি পাবো না। কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, বড়বাবু তো নিজে আমার হাতে ফাইলটা দিল, নিজে আমাকে প্রমাণ জোগাড় করতে বলল, কিন্তু সেই এখন নন্দিনীকে সাপোর্ট করছে। এই রানী, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। দেখি গড়াই, আজ এত সকাল সকাল চলে এলে? হ্যাঁ স্যার। বাহ, শোনো, এই মূর্তিটা যেন কাজে থাকে, ঠিক আছে? তাহলে তুমি, আমি, আইন সবাই খুশি হবে। এই রানী, আরে বড় করে চা বলো না। ওনাকে এখনই আসতে বলো এখানে? ধর, আজ কল লিস্ট দেখিয়ে নন্দিনী রক্ষিত থেকে আরো 5 লাখ টাকা পাকাবো, তারপর ওই লিস্টের টানে কোচা কোচা টাকা আসতেই থাকবে। এই সেরেছে, আবার গৌরী সেন এতবার ফোন করেছে। আনন্দ নাম্বার থেকে ফোন করছে। হ্যালো, কে? হ্যালো, হ্যাঁ আমাদের লোকাল হাসপাতালে বুম ফিট করা হয়েছে, যখন তখন ফাটতে পারে, পুরো হাসপাতাল উড়ে যাবে। আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসুন, তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, কে 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 তুমি কে? সবাইকে বলুন এক্ষুনি বেরোতে হবে, হাসপাতালে পৌঁছাতে হবে, বম্ব স্কোয়াডে ফোন করুন। কি হয়েছে স্যার? আরে বম্ব স্কোয়াডে কেন ফোন করতে বলো সেটা বুঝতে পারলেন না? আরে সবাইকে বেরোতে বলুন। আরে হাসপাতালে নাকি বম্ব ব্লাস্টিং হবে, সেই হেডগুলো আমাকে এক্ষুনি টেনে চলো চলো, তোমাদের আলাদা করে বলতে হবে, চলো ঘরে এসো। থানাটা ফাঁকা করে দেওয়ার জন্য অর্জুনই ফোন করেছে নাকি? ওই করেছে। এই সুযোগে ড্রয়ার খুলে কল লিস্টটা বের করে নিতে হবে। কি হলো গড়াই? এই মঞ্জু, তুই শুনতে পেলে না? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ নাকি? চলো, আরে চলো এসো। হ্যাঁ স্যার। কি হলো? চুল লেগে গেছে রে। আবার কি হলো? কোথায় লেগেছে? হাসতেই পাচ্ছি না।
স্যার মঞ্জু হাঁটতে পারছে না। আরে মানে এই সময় হতে ভালো লাগে না। কোথায় কি হয়েছে বলতো?